হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তাপগতিবিদ্যার ৩ নাম্বার লেকচার নিয়ে হাজির হয়েছি। তো গত লেকচার হচ্ছে আমরা সমচাপ, সম-আয়তনে ২ টা প্রক্রিয়া ২ টা আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে কি সমষ্ণ পরিবর্তন। এই সমষ্ণ পরিবর্তন নিয়েই হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা, সমষ্ণ আর রুদ্ধতাপীয়। তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তন, এই সমষ্ণ পরিবর্তনের যদি আমি ইংলিশ নামটা লিখি তাহলে সমষ্ণ পরিবর্তনের নামটা হচ্ছে মূলত আমাদের আইসোথার্মাল চেঞ্জ। এখন আইসোথার্মাল চেঞ্জ বা সমষ্ণ পরিবর্তন এই নামটার মধ্যেই বোঝানো যায় যে কি আইসো মানে হচ্ছে কি সম, আর হচ্ছে থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা। সুতরাং সমষ্ণ পরিবর্তন মানে হচ্ছে কি সমষ্ণ পরিবর্তন মানে হচ্ছে আমাদের কখনো কোনো তাপমাত্রার পরিবর্তন, যে তাপমাত্রার পরিবর্তনটা হবে না, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো তাপমাত্রার পরিবর্তন ঘটবে না সেটাকেই বলা হবে মূলত হচ্ছে কি সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। এটাই সংজ্ঞাকালে লেখা আছে যে যে পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে তাকে সমষ্ণ পরিবর্তন বলে। স্থির তাপমাত্রায় মানে তাপমাত্রা ধ্রুব যদি কোনো গ্যাসকে প্রসারিত অথবা সংকুচিত করা যায় তবে সেই পরিবর্তনকে সমষ্ণ প্রসারণ বা সমষ্ণ সংকোচন বলা হয়ে থাকে। তবে সেই প্রসারণকে সমষ্ণ প্রসারণ বা সমষ্ণ সংকোচন বলে। যেমন ধরো এটাকে একটা উদাহরণের মাধ্যমে যদি ব্যাখ্যা করা যায় যে এটা ধরো একটা চলনক্ষম, এটা হচ্ছে একটা পিস্টন, অর্থাৎ এটা হচ্ছে উপরে কিংবা হচ্ছে নিচে যেতে পারে, আর এটা হচ্ছে একটা হচ্ছে কি সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে গ্যাস আছে। তো আমরা কি করলাম, এই গ্যাসটাকে আমরা ধীরে ধীরে প্রসারিত করব, একসাথে না। প্রথমে ধরো হচ্ছে এতটুকু, এই যে এই চিত্র অনুসারে যদি ব্যাখ্যা করি, প্রথমে হচ্ছে এতটুকু, তারপরে হচ্ছে এতটুকু, তারপরে ধরো হচ্ছে এতটুকু, অর্থাৎ আমরা খুবই ধীরে ধীরে আমাদের যে প্রক্রিয়াটা যদি একটু লিখে দিই, যে এই প্রক্রিয়াটা আমরা করতেছি ধীরে ধীরে। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা কিন্তু একসাথে গ্যাসকে প্রসারিত করতে পারবো না। আমরা প্রসারিত করবো যে গ্যাসকে, সেটা হচ্ছে ধীরে ধীরে। তো এই ধীরে ধীরে প্রসারিত করলে গ্যাস হচ্ছে কিছু উপরে যাবে, অর্থাৎ প্রথমে যে পরিমাণ আয়তন দখল করছিল, প্রথমে ধরো এটুকু পরিমাণ আয়তন দখল করছিল, কিন্তু যখন আমরা হচ্ছে পিস্টনটাকে আরেকটু উঠে দেবো তখন হচ্ছে কি আরও বেশি পরিমাণ জায়গা দখল করবে। তো যখন বেশি পরিমাণ জায়গা দখল করবে তখন হচ্ছে কি পি ডেল ভি কাজের পরিমাণ। তো কাজের পরিমাণ যদি আস্তে আস্তে কিন্তু পরিবর্তনশীল হচ্ছে, অর্থাৎ যত বেশি পরিমাণ আয়তন বেশি দখল করছে তো কাজের পরিমাণও তত বেশি হচ্ছে, যার ফলে হচ্ছে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, গ্যাসটা যখন একটু একটু আস্তে আস্তে বেশি জায়গা দখল করতেছে তখন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা হ্রাস পাচ্ছে। কীভাবে হ্রাস পাচ্ছে? ধরো একটা ছোট্ট ঘর, এতটুকু ঘর আছে, এই ছোট ঘরের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, তখন সেটার মধ্যে কি ছোটাছুটি গ্যাসের গতিশক্তি হচ্ছে কি বেশি হবে। গ্যাসের গতিশক্তি বেশি থাকার কারণে তাদের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি বা নিজস্ব যে তাপমাত্রা সেটাও হচ্ছে কি বেশি থাকবে। যখনই সে একটু বেশি জায়গা পেয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে সংঘর্ষ, অণুগুলোর মধ্যে যে গতিশক্তি সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এই সংঘর্ষ বা গতিশক্তি ধীরে ধীরে কমার কারণে তাদের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি, যে আমরা ডিইউ, আর হচ্ছে যে তাপমাত্রা বা টি, সেটা কিন্তু দুটোই হচ্ছে কি আগের চেয়ে কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার ফলে হচ্ছে গ্যাসের মধ্যে কিছু পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে। এটাই হচ্ছে মূলত হচ্ছে কি সমষ্ণ প্রসারণ। আর সমষ্ণ সংকোচন হচ্ছে তার ঠিক উল্টা, যে এখানে যেমন আমরা পিস্টনটাকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রসারিত করছি, তখন হচ্ছে কি সংকোচনের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে হচ্ছে কি নিচে নামাবো। নিচে নামানোর ফলে গ্যাসের মধ্যে হচ্ছে কি বাড়বে, তখন হচ্ছে ডিইউ বা হচ্ছে টি, অর্থাৎ হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি আর যে তাপমাত্রা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে গ্যাসের দ্বারা কিছু পরিমাণ কাজ সম্পাদিত হবে। এই প্রক্রিয়াটা যখন খুব ধীরে ধীরে চলে তখন হচ্ছে যে চারপাশের যে পরিবেশ, সেই চারপাশ থেকে যে পরিবেশ সেটার ফলে তাপ আস্তে আস্তে হচ্ছে কি ভিতরে ঢুকতে পারে। যেমন ধরো যদি আমি এটার ক্ষেত্রে যদি আমরা প্রসারিত করতে থাকি, ধরো প্রসারিত করার আগে তার তাপমাত্রা ছিল T1, আর তাপ প্রসারিত যখন আমরা আস্তে আস্তে প্রসারিত করছি তখন হচ্ছে কি তাপমাত্রা আমরা কী বলছি কমতেছে। তো যখন আমরা আস্তে 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 প্রসারিত করছি তো দেখা যাবে কি যে চারপাশের যে পরিবেশ সেই পরিবেশ থেকে সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করতেছে। যেহেতু সিলিন্ডারের মধ্যে তাপ গ্রহণ করার শক্তি আছে,
তো সে পরিমাণ দেখা যাবে যে কিছু পরিমাণ তাপ গ্রহণ করতেছে। তো একটা সময় পর দেখা যাবে যে যখনই প্রসারণ করতে যে সময়টুকু, সেই সময়টুকুতে তাপমাত্রার যে পরিবর্তন T2 না হয়ে সেটা দেখা যাইতেছে যে সেটা আসলেই কিন্তু কি T1 হয়ে যাইতেছে। এজন্যই আমি বলছিলাম যে প্রক্রিয়াটা কিন্তু আমাদের যে ধীরে, ধীরে এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। কারণ ধীরে, ধীরে যখন আমরা করব তখন সেই সময়টুকুতে সে পরিপার্শ্ব থেকে কিছু তাপ যে পরিবাহী যে সিলিন্ডার অর্থাৎ যে পরিবাহী যে সিলিন্ডার বাদ দিয়েও যেকোনো কিছু হতে পারে, অর্থাৎ এটা কি পরিবাহী হতে পারে। সে পরিবাহী পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে বা কিছু পরিমাণ তাপ বের করে দিবে। তাপ বের করে দিবে কখন? সংকোচনের সময়। কারণ সংকোচনের সময় তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার সময় সে পরিবেশে কিছু পরিমাণ তাপ বর্জন করে দিবে। যার ফলেই হচ্ছে তাপমাত্রাটা হচ্ছে কি স্থির থাকবে। আই হোপ এতটুকু ক্লিয়ার। তো এখানে লেখা আছে এ প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। সমষ্ণ পরিবর্তনের নির্দিষ্ট পটে কোনো গ্যাস হচ্ছে কি বয়েলের সূত্র মেনে চলে। কারণ আমরা জানি যে বয়েলের সূত্রের চেয়ে হচ্ছে স্থির তাপমাত্রায় হচ্ছে কোনো গ্যাসের যে চাপ আর যে আয়তনের সম্পর্ক সেটা হচ্ছে কি মূলত হচ্ছে কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে কমে আয়তন কমে, আর আয়তন কমলে চাপ বাড়ে, সেটা স্থির তাপমাত্রা। যেহেতু জায়গায় স্থির তাপমাত্রা হচ্ছে, সুতরাং এটা বয়েলের সূত্র মেনে চলবে। এবং আমি যদি এই সমষ্ণ যে প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়াটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে আমি দেখাতে চাই, অর্থাৎ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ যে ধ্রুবক যে পিভি ইজ ইকুয়াল টু কে যেহেতু ধ্রুবক, অর্থাৎ বয়েলের সূত্রটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে দেখা যায়, তবে দেখা যাবে যে সেটা হচ্ছে একটি আয়তাকার পরাবৃত্ত। এটা কিন্তু হচ্ছে কি একটা আয়তাকার পরাবৃত্ত বা প্যারাবোলা। আয়তাকার পরাবৃত্ত বা তুমি এটা পরাবৃত্ত বলতে পারো, কিন্তু এটা লাইক ফুল প্যারাবোলা না, তো এটাকে আমরা বলতে পারি আয়তাকার পরাবৃত্ত বা প্যারাবোলা। তো আমরা যদি এক্স অক্ষ বরাবর যদি আমরা আয়তন বসাই এবং ওয়াই অক্ষ বরাবর যদি চাপ বসাই, তবে দেখা যাবে যে এটার মধ্যে যেহেতু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এক্স সমানুপাতিক হচ্ছে 1/y বা ওয়াই সমানুপাতিক যেহেতু 1/x, সুতরাং এটা কি দেখা যাবে একটা আয়তাকার পরাবৃত্ত আকার ধারণ করছে। এখন এইটা হচ্ছে যে কোনো একটা তাপমাত্রার জন্য, এটা যে কোনো একটা তাপমাত্রার জন্য, এটা যে কোনো আরেকটা তাপমাত্রার জন্য, অর্থাৎ এটা একটা প্রক্রিয়া, এটা আরেকটা প্রক্রিয়া, মানে সমষ্ণ প্রক্রিয়াই। এটা একটা সিলিন্ডারের ক্ষেত্রে, এটা একটা পরিবাহীর ক্ষেত্রে, এটা আরেকটা সিলিন্ডারের ক্ষেত্রে। তো এখন পরীক্ষার সময় এমসিকিউতে আসে যে এটার মধ্যে কার তাপমাত্রা বেশি বা কার তাপমাত্রা কম। তো চলো আমরা এটা যদি ব্যাখ্যা করতে চাই যে কার তাপমাত্রা বেশি বা কার তাপমাত্রা কম, এটার জন্য ধরো এখানে আর বেশি আঁকাঝোঁকা না করে আমি এই যে এই গ্রাফটা আমি নিচ্ছি। ধরো আমি এই গ্রাফটা নিলাম, ঠিক আছে। তো প্রথমে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে কি পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ আমি বলতে পারি যেহেতু পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো আমি বলতে পারি যে পি সমানুপাতিক 1/v বা ভি সমানুপাতিক 1/v। ধরো এখানে হচ্ছে কি আমাদের প্রথমে তিনটা তাপমাত্রা দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে যে কোনটার তাপমাত্রা বেশি বা কোনটার তাপমাত্রা কম। তো এটার জন্য আমরা প্রথমে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর যে কোনো একটাকে আমরা প্রথমে স্থির ধরব। কি বললেন ভাই বুঝিনি? ধরো আমি এই বরাবর একটা লাইন টানলাম, সেটাকে আমি দিয়ে অন্য কালার দিয়ে দেখাই। হ্যাঁ, ধরো আমি এই বরাবর একটা লাইন টানলাম, অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর একটা লাইন টানলাম। এক্স অক্ষ বরাবর যখন আমি লাইন টানলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়াই অক্ষ বরাবর যেটা, অর্থাৎ হচ্ছে যে চাপ, সেই অক্ষ বরাবর হচ্ছে যে কোটির যে মান, সেই কোটির মানটা হচ্ছে কিন্তু ধ্রুবক বা একটা নির্দিষ্ট হচ্ছে। অর্থাৎ আয়তনের সাথে আমরা ধরে নিচ্ছি, এটা একটা টেকনিক, যে আয়তনের সাথে আমরা যে চাপের, সেখানে হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো, সেই মানগুলো হচ্ছে সেম। অর্থাৎ আয়তন হচ্ছে কি চলমান, আর চাপটা আমরা ধরে নিলাম হচ্ছে কি ধ্রুব। তো এখন আমরা এটা ধরে নিলাম। এখন প্রথমে একটা লাইন টানলাম হচ্ছে কোন বরাবর, আমরা এক্স অক্ষ বরাবর। এখন আমরা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের উপর ঠিক হচ্ছে একটা লাইন টানি এরকম করে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে কি স্থানাঙ্কের স্থানাঙ্ক ব্যবস্থার মতো। তো আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, আর আমরা একটা সূত্র জানি যে
পিভি সমান ইজ ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ এটা হচ্ছে কি গ্যাসের সাথে গ্যাসের যে আদর্শ যে সূত্র সেই আদর্শ সূত্র, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে চাপের সাথে তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক, আবার আয়তনের সাথে যে তাপমাত্রা সেটাও হচ্ছে সমানুপাতিক। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে দেখো যে আয়তন যখন ধরো এটা হচ্ছে 5, আমি একটু ধরে নিই আয়তন হচ্ছে 5, এটা হচ্ছে ধরো 10, এটা হচ্ছে 15, আর এটার মান ধরো হচ্ছে 7। তো আমরা এই জায়গায় কী দেখতে পাচ্ছি, তুমি যদি এখন একটা গ্রাফটা যদি ভালো মতো খেয়াল করো, তো গ্রাফটা ভালো মতো খেয়াল করে তুমি দেখতে পারবা যখন এই যে T1 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আয়তনের মান হচ্ছে কি 15, যখন চাপ হচ্ছে 7, অর্থাৎ আমরা এখানে চাপটাকে কি ধ্রুব বা কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। আবার যখন তাপমাত্রা যখন আমরা T2, তখন আমরা দেখতে পাচ্ছি আয়তন হচ্ছে কত 10। আবার যখন তাপমাত্রা হচ্ছে T3, তখন আমরা কত দেখতে পাচ্ছি, অর্থাৎ আয়তন হচ্ছে কি 5। এটা থেকে আমরা বলতে পারি যে যখন হচ্ছে চাপ আমরা যেখানে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, তো এই কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে কি এটা প্রত্যেকের ক্ষেত্রে এই স্থানাঙ্কের মান হচ্ছে কত 5, 7, এই স্থানাঙ্কের ক্ষেত্রে মান হচ্ছে 10, 7, এই স্থানাঙ্কের ক্ষেত্রে মান আমরা বলতে পারি 15, 7। অর্থাৎ এখানে আমরা চাপটাকে ধ্রুবক হিসেবে ধরে নিয়েছি। চাপটাকে যেহেতু আমরা ধ্রুবক হিসেবে ধরে নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন চাপ 7 এবং T1 এর ক্ষেত্রে, যে T1 এর ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি আয়তন দখল করছে, অর্থাৎ হচ্ছে কি 15। আবার যখন T2 যখন চাপ 7, তখন হচ্ছে কি আয়তন দখল করছে 10। আবার যখন চাপ 7, তখন T3 যে সিলিন্ডার বা যে পরিবাহী সেটা কতটুকু আয়তন দখল করছে 5। এখন এখান থেকে আমরা বলতে পারি যে ভি সমানুপাতিক হচ্ছে কি টি, অর্থাৎ আয়তনের সাথে তাপমাত্রাটা হচ্ছে কি সমানুপাতিক, অর্থাৎ আয়তন বাড়লে তাপমাত্রা কমবে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। তো এখানে হচ্ছে কি T1, এটা হচ্ছে কি V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। যেহেতু আমরা বলতে পারি V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3, অর্থাৎ আমরা বলতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। ওকে, ধরো এটা যদি না বুঝো তাও সমস্যা নেই, আমি ধরো আবার এখানে হচ্ছে চাপের যেহেতু বুঝাইছে, এখন আমরা আয়তনটাকে আমরা স্থির করে নিই, তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হতে পারবো। এখানে আমরা কি এক্স অক্ষ বরাবর আমরা ধরে নিচ্ছি। তো ধরো আমি এখন এই বরাবর একটা লাইন টানলাম, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। এখানে আমরা কি করলাম, আয়তনটাকে স্থির করলাম। এখানে আমরা কি ওয়াই অক্ষ বরাবর একটা লাইন টানলাম। ওয়াই অক্ষ যখন বরাবর আমরা লাইন টানলাম, তখন আমরা ওয়াই অক্ষ থেকে হচ্ছে কি এক্স অক্ষের উপর একটা লাইন টানছি। T1 থেকে একটা লাইন টানলাম, T2 থেকে একটা লাইন টানলাম, T3 থেকে একটা লাইন টানলাম। এখন এখানে আমাদের হচ্ছে কি আয়তন ধ্রুবক, তো সেই আগের মতোই ধরো এটা যে মান, এটার মান আমরা ধরে নিলাম হচ্ছে কত 5, এটার মান ধরে নিলাম আমরা 2, এটার মান ধরে নিলাম 3, এটার মান ধরে নিলাম 4 সাপোজ। তো আমরা ধরো এটা হচ্ছে কি সিলিন্ডার 1, অর্থাৎ আমি C1 দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি C2 সিলিন্ডার 2, এটা হচ্ছে কি সিলিন্ডার 3। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলিন্ডার 1-এর ক্ষেত্রে তাপমাত্রা যখন হচ্ছে T1, ধরে নিলাম হচ্ছে সিলিন্ডার 1-এর ক্ষেত্রে T1, যেটা আমরা জানি না, এটা আমরা বের করতে হবে। চাপ ধরো হচ্ছে চাপ P দেখা যাচ্ছে কি আমাদের 4, আর হচ্ছে কি আয়তন হচ্ছে তিনটার ক্ষেত্রেই সেম, ধরে হচ্ছে 5। এই যে C2-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা T2 বের করতে হবে, যে চাপ সেই চাপের মান হচ্ছে 3, আবার যখন হচ্ছে যে আয়তন হচ্ছে কি 5। C3-এর ক্ষেত্রেও C3-এর ক্ষেত্রেও হচ্ছে কি সেম, আমাদের T3 বের করতে হবে, এটার মান হচ্ছে 2, আর হচ্ছে যে আয়তন সেই আয়তনের মান হচ্ছে 5। অতএব আমরা এখান থেকে আমরা বলতে পারি যেহেতু P সমানুপাতিক হচ্ছে T, অতএব আমরা বলতে পারি যে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন হচ্ছে P3, অতএব আমরা বলতে পারি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন হচ্ছে T3। এভাবে আমরা যে কোনো লেখের ক্ষেত্রে শুধুমাত্র এই যে x সমানুপাতিক 1/y বা y সমানুপাতিক যে 1/x এরকম না, এরকম না যে কোনো লেখের ক্ষেত্রে যদি আমাদের সম্পর্ক বের করতে বলে, তাহলে আমরা এই সম্পর্কটা আমরা বের করে ফেলতে পারবো। এখন আমাদের সমষ্ণ পরিবর্তনের কিছু শর্ত রয়েছে, যে কোন কোন ক্ষেত্রে আমাদের সমষ্ণ পরিবর্তন হবে।
এটা হচ্ছে এমসিকিউর জন্য মাঝে মধ্যে আসতে পারে, বা মেডিকেল, আর হচ্ছে কি ভার্সিটি, এগুলার এমসিকিউর ক্ষেত্রে মাঝে মধ্যে আসে। কখতে এরকম দেখা যায় না। তারপর আমরা চলো একবার রিভিশন দিয়ে নিই যে সমস্যা পরিবর্তন হচ্ছে কি গ্যাসকে হচ্ছে কি সুপরিবাহী পাত্রে রাখতে হবে। কেন সুপরিবাহী পাত্রে রাখতে হবে? এটা মুখস্থ করার কোনো বিষয় না। কেন সুপরিবাহী পাত্রে রাখতে হবে? এই যে আমরা যখন এই স্লাইডে যখন বললাম যে যখন আমরা ধীরে ধীরে প্রক্রিয়াটা, এটা যেহেতু ধীরে ধীরে প্রক্রিয়াটা আমাদের সম্পাদন করতে হবে, তো এটার মধ্যে যখন তাপমাত্রা যখন একটু আপ ডাউন করবে, সে যাতে পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ বর্জন করতে পারে, সে যাতে পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, এই জন্যই আমাদের হচ্ছে কি তাপটাকে সুপরিবাহিতে রাখতে হবে। সিস্টেম বা পাত্রের চারিপাশের মাধ্যমে তাপগ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে। এখন ধরো যে সিস্টেম বা পাত্রের চারপাশে, এই সিস্টেমের চারপাশে এমনভাবে কোনো একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে যে বাইরে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা যাতে তাপ বর্জনও করতে, সেই পরিবেশ থেকে তাপ বর্জন করতে পারে বা সেই পরিবেশ থেকে তাপ গ্রহণ করতে পারে। এটাই মূলত বোঝানো হয়েছে যে সিস্টেম বা পাত্রের চারিপাশের মাধ্যমে তাপ গ্রহিতা মানে যে তাপ গ্রহণ করবে আর যে তাপ ধারণ করবে সেটা যাতে উচ্চ হয়। চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে, কেননা ধীরে ধীরে সংঘটিত যদি না হয় তাহলে সে তাপ গ্রহণ বা বর্জনের কোনো সুযোগ থাকবে না। প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের উপযোগী ব্যবস্থা রাখতে হবে যাতে করে তাপমাত্রা স্থির থাকে। একই পয়েন্ট। তো চলো আমরা নেক্সটে যাই যে সমস্যা পরিবর্তনের যে বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি অনেক সময় 2 মার্কসের ক্ষেত্রে চলে আসে। তো তোমরা দেখতে পাবে পরীক্ষার ক্ষেত্রে, স্কুলের কলেজের পরীক্ষার ক্ষেত্রে বা বোর্ডেও অনেক সময় চলে আসে। এখানে কি তাপমাত্রা ধ্রুব রেখে চাপ ও আয়তনের পরিবর্তন, এটা একটা ধীর প্রক্রিয়া। সুপরিবাহী পাত্রটি সুপরিবাহী রাখার প্রয়োজন। সমষ্ণ পরিবর্তন হচ্ছে কি বয়েলের সূত্র মেনে চলে। সমষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া। এই যে এই বৈশিষ্ট্যটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এটা ধরো আমরা রুদ্ধতাপকে যখন পরিবর্তন করবো তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। তো আমাদের সমষ্ণ পরিবর্তন শেষ। এখন হচ্ছে কি আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন। রুদ্ধতাপীয় যে পরিবর্তন, সেই রুদ্ধতাপীয় পরিবর্তনের ইংলিশ হচ্ছে অ্যাডিয়াবেটিক চেঞ্জ। অর্থাৎ রুদ্ধতাপীয় পরিবর্তন বা অ্যাডিয়াবেটিক চেঞ্জ। এই যে এ অর্থ ইংরেজিতে হচ্ছে না, আর যে ডায়া, এই ডায়া হচ্ছে কি সর্বত্র বা সব জায়গায়, আর এই যে ব্যাটিক হচ্ছে কি তাপ। অর্থাৎ অ্যাডিয়াবেটিক যে বা রুদ্ধতাপীয় যে পরিবর্তন, সেই রুদ্ধতাপীয় পরিবর্তন হচ্ছে কি যে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করবে না বা কোনো তাপের কোনো পরিবর্তন হবে না, বা হচ্ছে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করবে না বা সিস্টেম হতে বাহিরে আসবে না। এটাই লেখা আছে যে গ্যাসের যে সংকোচন বা প্রসারণে বাইরে থেকে কোনো তাপ সরবরাহ করা হয় না বা গ্যাস থেকে কোনো তাপ অপসারণ হয় না, সেই পরিবর্তনকে রুদ্ধতাপীয় সংকোচন বা প্রসারণ বলা হয়। সমষ্ণ পরিবর্তনের সাথে এটার মূলত পার্থক্য হচ্ছে যে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে যদি তাপের কিন্তু আদান প্রদান হচ্ছে, যার ফলে তাপমাত্রাটা কিন্তু আমাদের কি সেম থাকতেছে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কিন্তু কোনো আদান প্রদান হতে পারবে না। অর্থাৎ বাইরে থেকে, পরিবেশ থেকে কোনো প্রকার তাপ গ্রহণ করতেও পারবে না বা পরিবেশেও কোনো প্রকার তাপ যে বর্জন, সেটা টোটালি প্রোহিবিটেড। অর্থাৎ কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন করতে পারবে না। পাশাপাশি এই তাপ গ্রহণ বা বর্জন যাতে না করতে পারে, এটা তো সাধারণত হয় না। তো সেজন্য এই যে পরিবাহী, এই পরিবাহীটাকে যদি পরিবাহী হয়, পরিবাহীটাকে খুব অনেক মোটা করে আস্তরণ দেওয়া হয়, যার ফলে হচ্ছে কোনো প্রকার তাপ গ্রহণ বা কোনো প্রকার তাপ বর্জন করতে না পারে। আমরা যদি সমষ্ণটা বুঝে থাকি তাহলে রুদ্ধতাপীয়টা বোঝা আমাদের জন্য খুবই ইজি। সমষ্ণতে আমরা ধীরে ধীরে পরিবর্তন করেছিলাম, কেননা হচ্ছে ধীরে ধীরে যখন আমরা পরিবর্তন করব তখন সে পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ বা কিছু পরিমাণ যে বর্জন, তার নিজস্ব যে তাপমাত্রা যে পরিবর্তন, সেটা সে পরিবেশ থেকে তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে সামঞ্জস্য এনে ফেলছে। কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আমাদের হতে হবে কি খুব দ্রুত। এটি খুব একটা দ্রুত প্রক্রিয়া হতে হবে, কেননা দ্রুত প্রক্রিয়া যদি না হয়, যদি এটা ধীরে ধীরে প্রক্রিয়া হয় তাহলে সে পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ বর্জন বা কিছু পরিমাণ তাপ গ্রহণ করতে ফেলবে, যার ফলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তাপমাত্রার যে পরিবর্তন, সেই তাপমাত্রার পরিবর্তন কিন্তু হচ্ছে না, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। কিন্তু দ্রুত প্রক্রিয়ার ফলেই আমাদের এই তাপমাত্রার পরিবর্তনটা
হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সমষ্ণ পরিবর্তনে যে প্রক্রিয়াটা সেটা খুবই ধীরে ধীরে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে ধীরে ধীরে না, বরং দ্রুত সংঘটিত হয়ে থাকে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে এটা মূলত বয়েলের সূত্র মেনে চলে না। এই প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে একটা গামা, এই গামা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই গামা মূলত হচ্ছে একটা ধ্রুবক। এটা হচ্ছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, এটা আমি একবার একটু বলে রাখি যে এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস আর হচ্ছে কি বহু পারমাণবিক গ্যাস এর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। এই গামার মান হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি 1.41, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1.33। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই গামাটা কি? এই গামাটা মূলত হচ্ছে যে গ্যাসের হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, যে মোলার তাপ ধারণ ক্ষমতা, সেই মোলার তাপ ধারণ ক্ষমতার যে গ্যাসের যে ক্ষমতা, সেটার একটা হচ্ছে কি অনুপাত। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব যে এই গামা মূলত হচ্ছে কি। এই গামাকে তারপর আমি যদি একটু বলি, এটা অনেক সময় চলে আসে যে গামা কি। অনেকের মনে প্রশ্ন চলে আসতে পারে যে ভাই গামা কি? গামা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপ, সেই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার যে আপেক্ষিক তাপ, এটার ক্ষেত্রে একটা ধ্রুবক। এই ধ্রুবকটা বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করছে যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে, লিখে দিই, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর হচ্ছে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার অনুপাত। দেন দেখা গেছে যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটা, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটা, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটা। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া। এটা হচ্ছে এমসিকিউতে 1000 বার চলে আসে। এটা অর্থাৎ এটা হচ্ছে 100% হচ্ছে কি মুখস্থ রাখবা যে রুদ্ধতাপীয় রেখা হচ্ছে সমষ্ণ রেখা অপেক্ষা মূলত গামা গুণ খাড়া হয়ে থাকে। কেননা হচ্ছে যে পিভি, ধরো হচ্ছে পি এর একটা মান আছে, ভি এর একটা মান আছে, এটার মান আমরা একটা মান পাবো। কিন্তু যখনই আমরা এটার উপর একটা পাওয়ার, এই পাওয়ার আকারে যখন আমরা বসিয়ে দেবো, দেখো পাওয়ারের মান কিন্তু হচ্ছে কি সব হচ্ছে কি একের থেকে বড়। যখনই আমরা জায়গায় একটা পাওয়ারের মান বসাই দিব, তখন সেক্ষেত্রে দেখা যাবে কি এটার মানটা ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। যার কারণে হচ্ছে কি এটা একটু গামা গুণ খারাপ। কতটুকু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গামা গুণ বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা লেখচিত্রের মাধ্যমে এটা একটা সুন্দর একটা লেখচিত্রের মাধ্যমে এটা আমরা প্রকাশ করেছি যে এটা হচ্ছে একটা হচ্ছে সমষ্ণ রেখা, এটা একটা সমষ্ণ রেখা, কিন্তু এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় রেখা, অর্থাৎ এটা হচ্ছে কি একটা গামা গুণ খাড়া। এটা হচ্ছে পরীক্ষার সময় যে আসে অনেক সময় যে কোনটা সমষ্ণ রেখা কোনটা রুদ্ধতাপীয় রেখা এর মধ্যে প্রকাশ করছে, তখন তুমি করবা কি যে এটাকেও একটু বাড়াই দিবা, এটাকেও একটু পিছন দিকে হচ্ছে এভাবে করে বাড়াই দিবা। তো পিছন দিকে বাড়াই গেলে এটা হচ্ছে সমষ্ণ রেখা, এটাও হচ্ছে সমষ্ণ রেখা, আর এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখা। আই হোপ এতটুকু আমরা ক্লিয়ার। নেক্সট স্লাইড। আগের মতোই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত আর হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত কি? শর্তটা হচ্ছে কি কুপরিবাহী পাত্রে রাখতে হবে যাতে করে কোনো প্রকার তাপের আদান প্রদান না ঘটে। ওই যে আমি আগে বলছি যে যাতে কোনো প্রকার কোনো তাপের আদান প্রদান রাখতে হবে। কুপরিবাহী পাত্র না রাখলেও যদি আমরা সুপরিবাহী পাত্র রাখি, তো চারপাশে ধরো এমন আস্তরণ দিতে হবে যাতে কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন না করতে পারে। সিস্টেম বা পাত্রের চারপাশের মাধ্যমে তাপ গ্রহীতা বা তাপ ধারণ ক্ষমতা কম হতে হবে। আর সমস্যা প্রক্রিয়া ছিল আমাদের কি উচ্চ হতে হবে। আমাদের যে চাপ পরিবর্তন, সেই চাপ পরিবর্তনটা খুব দ্রুত করতে হবে যাতে অর্থাৎ বাইরের তাপ আদান প্রদানের সুযোগ না থাকে। অর্থাৎ সমষ্ণ পরিবর্তনটা যদি আমরা বুঝে থাকি, তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনটা বোঝা আমাদের জন্য খুবই ইজি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে মোট তাপের পরিমাণ হচ্ছে কি ধ্রুব রেখে গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন করা হবে। এটা হচ্ছে কি একটা দ্রুত প্রক্রিয়া। তাপের পরিবর্তন ঘটে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটতে হবে। এই যে বাইরে থেকে আমাদের তাপ আদান প্রদান করতে হবে না। তাপ আদান প্রদান করতে না হলেই ধরো যে আগে ছিল এরকম একটা জায়গা ছিল, এখানে ছিল হচ্ছে গ্যাসের গতিশক্তি ছিল, গ্যাসের গতিশক্তি যাওয়ার ফলে তাদের মধ্যে একটা তাপমাত্রা ছিল। আমরা যদি একটা কুপরিবাহী পাত্রে বা এমন কোনো পরিবেশ তৈরি করি সেখানে তাপের আদান প্রদান করবে না, তখন ধরো খুব দ্রুত পরিবর্তন করে ফেলছি, তখন সেক্ষেত্রে কী দেখা যাবে? তখন সেক্ষেত্রে দেখা যাবে কি তাপমাত্রার পরিবর্তন করতে হবে। অতএব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে
তাপ যে তাপ সেই তাপের পরিবর্তন কিন্তু ঘটে না, কিন্তু যে তাপমাত্রা সেই তাপমাত্রার পরিবর্তন ঘটে। পাত্রটি কুপরিবাহী হতে হবে। পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট বা ধ্রুবক মেনে চলে। সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খারাপ। সো আই গেস আমরা সমষ্ণ রেখা এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা বুঝতে পেরেছি। আই হোপ এটা ক্লিয়ার। সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য, এটা হচ্ছে অনেক সময় 2 মার্কসের ক্ষেত্রে চলে আসে, এটা দেখাই যায়। তখন আমাদের হচ্ছে মিনিমাম হচ্ছে 3 থেকে 4টা পার্থক্য লিখতে হবে। তো আমি এই জায়গায় একটা হচ্ছে বইয়ের একটা স্লাইড নিয়ে রাখছি যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে কি প্রয়োজন মতো তাপ প্রয়োগ অথবা প্রত্যাহার করতে হবে, যাতে হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন না ঘটে। আর এই প্রয়োজনে তাপ প্রয়োগ বা প্রত্যাহার করতে হবে না। এই পরিবর্তনের তাপমাত্রা হচ্ছে কি ধ্রুবক, অর্থাৎ হচ্ছে কি পরিবেশ থেকে তাপ গ্রহণ বা বর্জনের মধ্যে তাপমাত্রা ধ্রুবক রাখে। আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ ধ্রুবক, তাপমাত্রা না, তাপ কিন্তু ধ্রুবক। এই প্রক্রিয়ার সিস্টেমটি হবে আবদ্ধ সিস্টেম, আর এই প্রক্রিয়াটির সিস্টেম হবে বিচ্ছিন্ন সিস্টেম। আবদ্ধ সিস্টেম কি আর বিচ্ছিন্ন সিস্টেম কি, এটা আমরা হচ্ছে আগের লেকচার 2তে মেবি ক্লিয়ার করে ফেলেছিলাম। তারপর আমি বলি যে আবদ্ধ সিস্টেমে হচ্ছে কি তাপের আদান প্রদান ঘটে, কিন্তু যে ভর সেই ভরের আদান প্রদান ঘটে না। কিন্তু বিচ্ছিন্ন সিস্টেমে তাপেরও আদান প্রদান করবে না আর ভরের আদান প্রদান করবে না। এর পরিবর্তনে পাত্রটি তাপের সুপরিবাহী হতে হবে, যাতে তাপের আদান প্রদান করতে পারে, আর পাত্রটি কুপরিবাহী হতে হবে, যাতে তাপের আদান প্রদান না ঘটে। এটা হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, আর এটা হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া। এই পরিবর্তনে পাত্রের চারপাশের মাধ্যমে তাপ গ্রহীতা উচ্চ হতে হয়, যেটা আমি আগের স্লাইডে বলছিলাম, যাতে পরিবেশ থেকে তাপ গ্রহণ বা বর্জন করতে পারে। আর এই পরিবর্তনে পাত্রের চারপাশের মাধ্যমে তাপ গ্রহীতা নিম্ন হতে হবে। এটা যে অভ্যন্তরীণ শক্তি সেটা হচ্ছে কি ধ্রুবক। কারণ হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক হবে কেন? কারণ হচ্ছে যে তাপমাত্রার কিন্তু যেহেতু আমরা ধীরে প্রক্রিয়াটা ধীরে হচ্ছে, তো দেখা যাবে যে তাদের মধ্যে হচ্ছে কোনোগুলো গতিশক্তি ঠিক সে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না, বা পরিবেশ থেকে তাপ বর্জন বা গ্রহণের মাধ্যমে তাদের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি সেটা তারা ঠিক করে নিচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটছে, যার ফলে এটার অভ্যন্তরীণ শক্তি নট ইজ ইকুয়াল টু 0 বা হচ্ছে কি ধ্রুবক হবে না। এর মধ্যে গ্যাসের আপেক্ষিক তাপ অসীম হবে, এটা তেমন ভালো লাগবে না, বোঝাও লাগবে না যে গ্যাসের আপেক্ষিক তাপ 0 হবে। এর ক্ষেত্রে হচ্ছে কি প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটার ক্ষেত্রে পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। সমষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া, এ রেখার ঢাল। আর এই রুদ্ধতাপীয় লেখ হচ্ছে কি অপেক্ষাকৃত বেশি খাড়া, অর্থাৎ হচ্ছে কি আমাদের গামা গুণ খাড়া। তো আমাদের সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুইটা হচ্ছে কি আমাদের বোঝা শেষ। যদি কোনো সমস্যা থাকে তারপর আমাদের বলিও। এখন আমরা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়েছিলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী জেমস প্রেসকট জুল 1849 সালে সর্বপ্রথম তাপ এবং যান্ত্রিক শক্তির মধ্যকার সম্পর্ক সম্বলিত একটা পরীক্ষা নিরীক্ষা করেন এবং এটাকে সূত্রের আকারে প্রকাশ করেন। কীভাবে সূত্রের আকারে প্রকাশ করেন? তিনি একটা ধারণা দেন যে তাপ এবং যান্ত্রিক শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু যে তাপ, ধরো আমরা কোনো কিছুর যদি একটা শক্তি, তাপের অপর নাম কি? তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, আমরা জানি। যদি আমরা কোনো কিছু পরিমাণ একটা শক্তি বা তাপ যদি কোনো কিছু একটা ক্ষয় করি, তো সেটা দিয়ে কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি বা কাজ সম্পাদিত হবে। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানেই হচ্ছে কি কাজ, আর তাপ মানেই হচ্ছে শক্তি। তো আমরা যদি কিছু পরিমাণ তাপ বা শক্তি ব্যয় করি, তো একটা যান্ত্রিক শক্তি বা কাজ সম্পাদিত হবে। আবার ঠিক সেমভাবেই যদি আমরা যান্ত্রিক শক্তি বা তাপ কাজ করি, তো তাপ বা শক্তি আমাদের খরচ হবে। এটাই তিনি হচ্ছে একটা সূত্রের বিবৃতি দেন যে যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা হয়, তখন যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের হচ্ছে কি সমানুপাতিক হবে। আমরা বলতে পারি যে যখন যান্ত্রিক শক্তি, এখন যান্ত্রিক শক্তিকে আমি বলছি যে যান্ত্রিক শক্তি হচ্ছে কি এক প্রকার কাজ। যান্ত্রিক শক্তিকে আমরা ডব্লু দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে কি তাপ বা শক্তি, এটাকে আমরা হচ্ছে কি কিউ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ যখন ডব্লু পরিমাণ কাজ বা ডব্লু পরিমাণ যখন যান্ত্রিক শক্তি যখন সম্পূর্ণরূপে তাপে যখন রূপান্তরিত হবে, তখন হচ্ছে কি যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি এই সূত্রের বিবৃতি অনুসারে
ডব্লিউ সমানুপাতিক কিউ। কারণ এখানে বলছে যে যখন যান্ত্রিক শক্তি, আমরা ধরে নিয়েছি যে সম্পূর্ণটা কাজে রূপান্তরিত হয়েছে, যে যখন যান্ত্রিক শক্তি সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তখন যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে ডব্লিউ সমানুপাতিক হচ্ছে কি কিউ। যখন ডব্লিউ সমানুপাতিক আমরা হচ্ছে কিউ বলছি, তখন একটা সমানুপাতিক ধ্রুবক আমাদের আনতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকের নামই হচ্ছে কি জুল বা যান্ত্রিক তুল্যাঙ্ক সমতা। এটাকে আমরা লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এই যে জেড, এই জেডটাকে আমরা বলি যান্ত্রিক তুল্যাঙ্ক। আরও যদি একটু বড় করে লিখি তাহলে হচ্ছে কি সমতা, যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক সমতা, বা এটাকেই বলা হয়, এই জেডটাকেই বলা হয় আমাদের মূলত হচ্ছে কি জুলের ধ্রুবক, বা এটাকে আমরা বলতে পারি যে জুলস কনস্ট্যান্ট। এখন সমীকরণে এই যখন যে একটা সমীকরণ ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, ডব্লিউ ইজ ইকুয়াল টু যখন জে কিউ, যখন জে এর মান হচ্ছে কি, যখন কিউ এর মান, সরি জে এর মান না, যখন হচ্ছে কি তাপের পরিমাণ যখন এক হয়, তখন আমরা বলতে পারি যে ডব্লিউ সমানুপাতিক হচ্ছে কি জে। অর্থাৎ যখন তাপ শক্তির যে পরিমাণ, সে তাপ শক্তির পরিমাণ যদি হচ্ছে 1 হয়, ধ্রুবক হয়, তখন সেটা হচ্ছে কি এই যান্ত্রিক তুল্যাঙ্ক সমতার হচ্ছে কি সমানুপাতিক সমান হবে। এখন এই যান্ত্রিক তুল্যাঙ্কের এই সংজ্ঞাটা দেওয়া আছে যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, যখন আমরা আগের স্লাইডে আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে কিউ এর মান যখন হবে তখন হচ্ছে কি ডব্লিউ সমানুপাতিক জে। অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা হয়, সেটা তাকে তো চলে আসছে, তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা বলা হয়। এখন এই জে এর এককটা কি? দেখো আমরা এখানে পেয়েছি যে জে ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। কাজের এককে আমরা জুল, আর তাপের একক আমাদের হচ্ছে কি ক্যালোরি। এখন আমরা বলতে পারি যে জে বা যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলস কনস্ট্যান্ট, এই জুলস কনস্ট্যান্টের মান হচ্ছে একক হচ্ছে জুল পার ক্যালোরি। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে এই ক্যালোরির মান হচ্ছে কি এই যে জুলের মান, এই যে জুলের মান, সেই জুলের মান হচ্ছে কি 4.2 জুল পার ক্যালোরি। এসআই পদ্ধতিতে কাজ ও তাপ উভয়ের একক হচ্ছে কি জুল। এসআই পদ্ধতির ক্ষেত্রে কাজের এককও জুল, আর সেই তাপের একক কি হচ্ছে জুল। সেক্ষেত্রে জুলের একক হচ্ছে কি জুল একক বিন। কিন্তু এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতির ক্ষেত্রে যে কাজের একক হচ্ছে কি জুল, আর তাপের একক হচ্ছে কি ক্যালোরি। সর্বোপরি বলা যেতে পারে এসআই পদ্ধতির এই তাপের যান্ত্রিক সমতা রাশিটির এক্ষেত্রে প্রয়োজনীয়। যান্ত্রিক সমতা যে রাশিটির এক্ষেত্রে প্রয়োজনীয়, অর্থাৎ এসআই পদ্ধতিতে এটা কোনো প্রয়োজন থাকে না। কিন্তু যখন সিজিএস, সেই সিজিএস এর ক্ষেত্রে কাজের একক হচ্ছে জুল, তাপের একক হচ্ছে ক্যালোরি, সেক্ষেত্রে সেই এককটা থাকে। এখানে তো দেওয়া হচ্ছে যে 1 ক্যালোরি অনেক সময় আসে, 1 ক্যালোরি হচ্ছে 4.2 × 10⁷ আর্ক। এটাও হচ্ছে একটা একক, আর এটাকে কি বলা হয় 4.2 জুল। এটা আমরা একটু মনে রাখবো যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 1 জুল কিন্তু 4.2 ক্যালোরি নাও। এটা আমাদের অনেক সময় অভিজ্ঞতা আছে যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4 জুল। বর্তমানে এখনও এটাই চলে আসতেছে ক্যালোরি, কেননা আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের যে খাদ্যের যে হিসাব নিকাশ, সেটা কিন্তু আমাদের হচ্ছে কি সেই ক্যালোরিতেই হিসাব হয়। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেই তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র যে জুল সাহেব যেটা বলে গেছিল, সেই জুল সাহেব সেই প্রথম সূত্রটাকে হচ্ছে ক্লসিয়াস একটা সাধারণভাবে প্রকাশ করছে। জার্মান পদার্থবিজ্ঞানের রুডলফ ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আরও ব্যাপকভাবে প্রকাশ করেছেন। তার মতে কোনো সিস্টেমে তাপশক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে, অথবা অন্য কোনো শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ।
এটা তেমন কিছুই না। অর্থাৎ উনি বলছে যে তাপগতিবিদ্যার যে প্রথম যে সূত্র, যে একটা সূত্র যে ধারণা গেছে যে যান্ত্রিক শক্তি সম্পূর্ণরূপে তাপে আর হচ্ছে কি তাপশক্তি সম্পূর্ণরূপে যখন কাজে রূপান্তরিত হবে, তখন এই যে একটা পরিমাণ যে যখন আমি এই জায়গায় লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যখন তাপটা কাজে আবার কাজটা যখন তাপে রূপান্তরিত হয়, তখন যে একটা শক্তি থাকে, তখন যে শক্তির যে আদান প্রদান বা শক্তি যে খরচ হয়, এই শক্তিটা কি সিস্টেমের যে মোট শক্তি, সেই সিস্টেমের মোট শক্তির পরিমাণটা হচ্ছে একই থাকে। এই সূত্রের বিপরীতে গুণ জানা যে যখনই কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। ধরো যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা হচ্ছে কিছু পরিমাণ কাজ করতে থাকি, তো সেই কিছু পরিমাণ কাজের সেটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস সেটার উপরে ব্যবহৃত হবে, আর বাকি অংশ হচ্ছে কি পরিবেশের উপর কাজে সম্পাদিত হবে। এটাকে আমরা বলতে পারি যে কোনো একটা সিস্টেমের উপর যদি আমরা কিউ পরিমাণ যদি আমরা কাজ করি, তখন তার কিছু অংশ কি বস্তুর অভ্যন্তরীণ শক্তি, যেটাকে আমরা বলতে পারি ইউ, অর্থাৎ হচ্ছে যে কিউ পরিমাণ যে আমরা হচ্ছে কাজ করব, সেটা ইউ কিছু পরিমাণ ইউ এ ভাগ হবে, আর কিছু পরিমাণ হচ্ছে কি পরিবেশের উপর কাজ করবে। অর্থাৎ যে আমরা তাপটা প্রয়োগ করলাম যে কোনো সিস্টেমের উপর, যে তাপ প্রয়োগ করার ফলে যে আমরা একটা কাজ করতে যাব, অর্থাৎ যে এটা যে তাপের ফলে যে আমরা কাজ করতে যাব, তার পরিমাণ মধ্যে কিছু পরিমাণ হচ্ছে কি সিস্টেমে খরচ হবে, অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিতে খরচ হবে, আর কিছু পরিমাণ হচ্ছে কি সেটা পরিবেশের উপর বাহ্যিক পরিমাণে খরচ হবে। এটাই বলছে যে কোনো সিস্টেমে ডেল কিউ ধরে নিচ্ছি যে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আমরা ধরে নিচ্ছি যে তাপ গ্রহণ করার ফলে যদি সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন তাপ গ্রহণ করার ফলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং সিস্টেম কর্তৃক যদি বহিস্থ কাজের পরিমাণ হচ্ছে ডেল ডব্লিউ হয়, তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে কি ডেল ডব্লিউ। এই যে এটাকে আমরা লিখছি যে কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, এটাকে যদি আমরা খুবই ক্ষুদ্রাতি পরিবর্তন dq is equal to du plus dw, এটা কি আমরা লিখতে পারি del q is equal to del u plus del w। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে সমীকরণটিকে লেখা যায় dq is equal to du plus dw। স্থির বাহ্যিক চাপ p এর বিরুদ্ধে dv আয়তনে বসানোর জন্য কোনো গ্যাস যে বহিস্থ আচরণ সম্পন্ন করে, তখন তার পরিমাণ হচ্ছে dw is equal to p dv। অর্থাৎ আমাদের হচ্ছে কি চাপটা সেম, চাপের ফলে ধরো এখানে একটা সিলিন্ডার, আমাদের চাপটা সেম ধরে রাখছি, সেই চাপের ফলে আগে ছিল এতটুকু পরিমাণ হচ্ছে কি আমাদের আয়তন দখল করে রাখতো V1, তারপরে যখন হচ্ছে ক্ষুদ্র একটা পরিবর্তন হচ্ছে, সেই ক্ষুদ্র পরিবর্তনের ফলে এটা হচ্ছে কি ধরো হচ্ছে V2 মাইনাস V1, আর যে এটা হচ্ছে কি V2। অর্থাৎ প্রসারণের জন্য কোনো গ্যাস যে বহিস্থ কাজ সম্পাদন করবে সেটার পরিমাণ যে কাজ, সেই কাজের পরিমাণ আমাদের হচ্ছে কি P ইন্টু V2 মাইনাস V1 বা P ইন্টু ডেল V। সুতরাং আমরা সমীকরণটাকে নিম্নোক্তভাবে লিখতে পারবো যে DQ DU DW জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে কি PdV। এটাই হচ্ছে মূলত হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের বলে যে যখনই কোনো সিস্টেম আমরা তাপ প্রয়োগ করবো, তখন তার কিছু অংশ হচ্ছে কি বস্তুর যে অভ্যন্তরীণ শক্তি, সে অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে, আর কিছু পরিমাণ যে শক্তি সেটা হচ্ছে কি পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদিত হবে। পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদিত পরিমাণ হচ্ছে কি PdV। এটার ক্ষেত্রে যখন চাপের পরিবর্তন ধরা হচ্ছে, চাপ যদি প্রয়োগ না করা হয় তাহলে কি আয়তন প্রসারণ হবে না, আয়তন প্রসারণ না হলে সেক্ষেত্রে কি শূন্য হবে, তখন DQ ইজ ইকুয়াল টু DW। অর্থাৎ আমরা যে পরিমাণ তাপ প্রয়োগ করব সেই পরিমাণে হচ্ছে আমাদের হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে। এখন এটা বলতো কি এটা কোন ক্ষেত্রে ঘটে, এটা ঘটে হচ্ছে আমাদের সম আয়তন পরিবর্তন, সম আয়তন পরিবর্তন। কেননা সম আয়তন পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে DQ ইজ ইকুয়াল টু DW হয়ে থাকে, কেননা সেখানে কোনো আয়তনের কোনো পরিবর্তন হয়ে থাকে না। এটা আমরা দেখতে পারবো যখন প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন আমরা করবো, তখন ওটা আমরা দেখতে পাবো, ব্যবহারটা যখন পাবো তখন আমরা এটা ক্লিয়ার হবে। এখন একটা সূত্র অঙ্ক দেওয়া আছে যে 10 কেজি ভরের একটা বস্তু 400 মিটার উপর থেকে ভূমিতে পড়লো, সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে কত ক্যালোরি, সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে।
তো চলো আমরা একটা বুঝি। ধরো এটা হচ্ছে একটা ভূমি, এই ভূমি থেকে 400 মিটার উপরে, এটা হচ্ছে কি 400 মিটার, এই 400 মিটার উপরে একটা বস্তু আছে। ধরো বস্তুটা হচ্ছে এই, আমি ফিল করে দিই, এটা হচ্ছে একটা বস্তু আছে। ওকে, যেই বস্তুটা যে ভর এম হচ্ছে কি 10 কেজি, এখানে একটা বস্তু আছে, ধরলাম এখানের উপর একটা বস্তু আছে, এখান থেকে হচ্ছে কি 400 মিটার দূরে যে উচ্চতা হচ্ছে কি 400 মিটার দূরে আছে, এখান থেকে কি কিসে ভূমিতে পড়ে গেছে। সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে কত কেলরি তাপ, অর্থাৎ সমস্ত শক্তিটাই হচ্ছে তাপে রূপান্তরিত। এখন সমস্ত শক্তি বলতে কি, যখন হচ্ছে কি এটা ভূমি থেকে যখন একটা উপরে আসে, তো ভূমি থেকে যখন উপরে আসে তখন সেটা হচ্ছে কি অভিকর্ষ যে বল, সেই অভিকর্ষ বলের উপরে একটা তার একটা কাজ সম্পাদিত হয়েছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে হচ্ছে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সম্পাদিত হয়েছে। তো যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সম্পাদিত হচ্ছে, আমরা নিতে পারি ডব্লু ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান হচ্ছে 10, এখানে যেহেতু জি এর মান দেওয়া নাই, তো আমরা যেটা জানি যে জি এর মান র্যান্ডমলি যেটা হয়ে থাকে 9.8, আমরা বলতে পারবো যে 9.8 ইন্টু এইচ, এইচের মান হচ্ছে কত 400। এটা যদি আমরা হিসাব করি বা ক্যালকুলেট করি, তো এটা যদি একটা ক্যালকুলেটার নেই, 10 ইন্টু 9.8 ইন্টু 400, এটা আসবে যে 3000 না 39,200, অর্থাৎ 39,200 জুল, অর্থাৎ সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হয়েছে। এখন এই জায়গায় বলছে যে কত ক্যালোরি, এত জুল পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। এখন বলছে যে কত ক্যালোরি তাপ, প্রশ্ন আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তো এখান থেকে জুল থেকে আমাদের যদি ক্যালোরি নিতে হয়, আমরা যে একটু আগে যে পড়ে আসছি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 4.2 জুল। আমরা কি জানি কাজের একক হচ্ছে কি জুল, তো আমরা জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 4.2 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ক্যালোরি, অতএব 39,200 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে কত 9,000 ভাগ 4.2। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 9333.33 ক্যালোরি। আই হোপ এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি যে 10 কেজি একটা ভরে বস্তু 400 মিটার উপর থেকে, যেহেতু ভূমিতে পড়েছে 400 মিটার উপরে আছে, তো অবভিয়াসলি সেখানে অভিকর্ষ বলের বিপরীতে একটা তার কাজ সম্পাদিত হয়েছে। সেই কাজের ফলে যখন হচ্ছে এখানে একটা চলে আসছে, সেখানে হচ্ছে কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, অর্থাৎ তার অভিকর্ষ যে বল বা অভিকর্ষ যে কাজ, সেই অভিকর্ষ কাজটাই হচ্ছে কি মূলত হচ্ছে কি তাপে রূপান্তরিত হয়েছে। এখন এটা আমরা জুলে যদি কত জুল তাপ উৎপন্ন হবে, এটা জুলে, যেহেতু হচ্ছে ক্যালোরি, তো এটাকে আমরা 4.2 দিয়ে আমরা ভাগ করে অ্যান্সারটা বের করে পেলাম। আই হোপ ম্যাথটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। এখানে জায়গায় দেওয়া আছে যে বস্তুর প্রাথমিক স্থিতিশক্তি ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তির সমান। এটা আমরা সবাই জানি যে স্থিতিশক্তি হচ্ছে কি এই জায়গার হচ্ছে যে এই জায়গা যে ইপি বা যে স্থিতিশক্তি, এটার যে ভূমি স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তি, সেটার হচ্ছে কি সমান হবে। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে যান্ত্রিক নীতিদের সূত্র অনুসারে আগের ক্লাসে পড়ে আসার কথা। বস্তুটি ভূমির আঘাত পরে গতিশক্তিটাই তাপে রূপান্তরিত হয়। তো আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, এটা জাস্ট বই আছে এর জন্য দেওয়া, তো তোমরা একটা রিভিশন দিয়ে নেওয়া যে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ হচ্ছে কি ডব্লিউ সমানুপাতিক হচ্ছে কি কিউ,
কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। কারণ এই জায়গায় বলছে যে আমরা যে পড়ে আসছি যে dq = du + dw, অর্থাৎ কোনো কিছু ব্যয়, এই যে dq কিছু পরিমাণে কাজ করতে হচ্ছে, তার মধ্যে কি কিছু পরিমাণ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যয় হচ্ছে। এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন। অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ যে যদি আমরা হচ্ছে একটা কাজ পেতে যাই তাহলে হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ একটা তাপের প্রয়োজন হবে, অথবা নির্দিষ্ট পরিমাণ যে তাপ পেতে হয় তাহলে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদিত করতে হবে। কাজ এবং তাপ পরস্পর সমতুল্য এবং কাজ ও তাপের রূপান্তরের শক্তি নিতে ক্ষুণ্ণ থাকে। কোনো ব্যবস্থায় প্রযুক্ত তাপ সম্পাদিত কাজ ও অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সমষ্টি সমান। জ্বালানি শক্তি সরবরাহ ব্যতি রেখে কাজ করতে সক্ষম এমন কোনো যন্ত্রের উদ্ভব হয়নি। অর্থাৎ অনন্ত গতিযুক্ত যন্ত্র তৈরি সম্ভব নয় বা শক্তি ব্যয় না করে অবিরাম কাজ পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এখানে বলছে যে এই যে কিছু পরিমাণ যে কাজ, এই যে আমাদের কাজ, এই কাজ ছাড়া যে তাপ এই যে জ্বালানি বা শক্তি যে তাপ, এই তাপটা ছাড়া কোনো কাজ সম্পাদিত হবে না। আবার যদি আমরা কোনো কাজ না করি তাহলে হচ্ছে কি কাজ সম্পাদিত হবে না। অর্থাৎ আমি যদি এটা মজা ভাষায় বলি, যদি তুমি পড়ালেখা করো তবে তুমি আমাদের মতো কোনো একটা ভার্সিটিতে চান্স পাবা, যদি তুমি পড়ালেখা না করো তাহলে কোনো ভার্সিটিতে চান্স পাবা না। অর্থাৎ জ্বালানি বা শক্তি পড়ালেখা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আজকে আমরা অনেক কিছু কভার করে ফেলছি মোটামুটি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা আমরা মোটামুটি কভার করে ফেলছি। আমরা হচ্ছে নেক্সটে চেষ্টা করব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যে কার্নো ইঞ্জিন, ওটা আরও 2-3টা লেকচারের মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ কিংবা হচ্ছে আমাদের যে ইউটিউব যে কমেন্ট, সেই ইউটিউবে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে আমরা যে পড়াচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে হচ্ছে অবশ্যই সেটা লাইক করবা, কমেন্ট করবা, আর বন্ধুদের সাথেও বলতে পারো, একটু একটা শেয়ার করে দিতাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীতে কোনো একটা ভিডিও একটা নিয়ে, খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।